This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের থার্ড আই অনুষ্ঠান। আমি প্রবীর বিশ্বাস, এনকে ডিজিটালের আপনাদের সবচেয়ে প্রিয় প্রোগ্রাম থার্ড আই আজ আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি এমন একটা বিষয় নিয়ে যেটা ভীষণ স্পর্শকাতর। মুসলিমদের সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে বিজেপি সরকার। কিভাবে আজকে আমরা প্রত্যেকটি পরতে পরতে তার কিন্তু উজাগর করব, সামনে আনব। আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মুসলমানদের সম্পত্তি বিজেপি সরকার হাতিয়ে নিতে চাইছে। মসজিদের তলায় মন্দির খোঁজার খেলা শুরু হয়েছিল অনেক আগেই। এবার মোদী সরকারের নজর পড়েছে মুসলমানদের নিজস্ব সম্পত্তি ওয়াকফ বোর্ডের হাতে থাকা বিপুল জমি জমার উপরে। মুসলমানদের সম্পত্তি হাতিয়ে নিতে রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে মোদীর দলবল। বিরোধী দলগুলোর তীব্র বিরোধিতাকে তারা তো কানে তোলেইনি, মানে সরকার, এমনকি শরিক দল, তার সরকারের যারা শরিক দল, সেই চন্দ্রবাবু নাইডু টিডিপি বলুন বা নীতিশ কুমারের দল জেডিইউর, সেই আপত্তিকেও তারা পাত্তা দিতে চাইছে না। এতটাই মরিয়া তারা। যখন এই বিল সংসদে আনা হয় তখন সকলের মনে হয়েছিল এই বিল বিজেপি পাশই করাতে পারবে না, কারণ তারা সংখ্যালঘু সরকার। এই বিলের বিরোধিতা করেছিলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দল যখন বিলটা প্রথম পেশ হলো। সেই কারণেই এই বিলকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জেপিসি হলো এমন একটা কমিটি যেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকেন। সরকার পক্ষ যখন কোনো বিল জেপিসিতে পাঠায় তখন এই জেপিসি বিলটির পুনর্মূল্যায়ন করে থাকে। সাধারণ ক্ষেত্রে দেখা গিয়েছে যে এই বিল এখনো পর্যন্ত জেপিসিতে যা যা পাঠানো হয়েছে তা আর দিনের আলোর মুখ দেখেনি, রয়ে গিয়েছে ঠান্ডা ঘরেই। অর্থাৎ এখন পর্যন্ত যত বিল পাস হয়েছে, মানে জেপিসিতে গিয়েছে, প্রতিটি বিল ঠান্ডা ঘরে প্রায় চলে গিয়েছে। এই ওয়াকফ বিলের জেপিসি গঠনের সময় তারা চেয়ারপারসন নিযুক্ত করেছিলেন জগদম্বিকা পাল নামের একজন সাংসদকে। তিনি বিজেপির সাংসদ। বিভিন্ন দল ঘুরে আসা এই জগদম্বিকা পাল এক রাতের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন কল্যাণ সিং এর আমলে। এই কল্যাণ সিং বিজেপির আমলেই, মানে তিনি বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার আমলেই বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে বিজেপির এই সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছিল জেপিসি ওয়াকফ বিলের জন্য। ইনি জেপিসির চেয়ারপারসনের দায়িত্ব নিয়ে 10 জন বিরোধী দলের সদস্যকে জেপিসি থেকে বহিষ্কার করেন। একদম ওই জগদীপ ধনখড় আর ওম বিড়লার যে পরম্পরা, সেটা বজায় রেখেই কিন্তু তিনি মোদী অমিত শাহের চোখের মণি হয়ে উঠতে চেয়েছেন। ঠিক যেভাবে বিগত সময়ে সাংসদদের বহিষ্কার করে ওম বিড়লা এবং জগদীপ ধনখড় মানে সরকার পক্ষকে একের পর এক গণবিরোধী বিল পাশ করিয়ে নিতে সাহায্য করেছিলেন নির্লজ্জতার সব সীমা অতিক্রম করে। এই একই কায়দায় জগদম্বিকা পাল বিরোধী সদস্যদের জেপিসি থেকে বহিষ্কার করে ওয়াকফ বিলে বিরোধীদের আনা একটিও সংশোধনীকে গুরুত্ব না দিয়ে, একটিও সংশোধনীকে তারা গুরুত্ব দেননি। তা না দিয়ে সরকার পক্ষের আনা 16টি সংশোধনীকেই তারা মান্যতা দিয়েছেন, একেবারে হিটলারি আচরণ বজায় রেখে। সরকার মুসলমানদের সম্পত্তি হাতাতে এতটাই মরিয়া হয়ে উঠেছে যে গণতান্ত্রিকতার বিন্দুমাত্র তোয়াক্কা তারা করছে না। যা খুশি করে চলেছে নির্লজ্জভাবে। আর এই নিয়ে আরও বিস্তারিত আমরা বলতে চাই, তবে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ।
এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আর থার্ড আইতে আমরা আলোচনা করছি কিভাবে বিজেপি সরকার সরকারি সমস্ত যন্ত্রকে কাজে লাগিয়ে কিভাবে মুসলমানদের সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে। শোনা যাচ্ছে যে স্বয়ং মুকেশ আম্বানির মুম্বাইয়ের যে বিলাসবহুল বাড়িটি আছে সেটিও নাকি ওয়াকফ সম্পত্তির উপরে তৈরি। এইরকমভাবেই আদানি আম্বানিদের হাতে ওয়াকফের হাতে থাকা বিপুল পরিমাণ জমি জমা তুলে দিতে চাইছে মোদি শাহ জুটি। তারা উঠে পড়ে লেগে গিয়েছেন। জগদম্বিকা পালের মতন কাঠের পুতুলকে জেপিসির চেয়ারপারসন করে সেই কাজে আরও এক ধাপ এগিয়ে গেল বিজেপি। এই আলোচনায় একটা কথা আমরা বলিনি এখনো, সেটা হচ্ছে যে ওয়াকফ কি। ওয়াকফ হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের একটি প্রতিষ্ঠান যেখানে তারা তাদের সম্পত্তি দান করে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ সেবামূলক কাজ বা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার জন্য। সারা দেশে এই রকম কয়েক লক্ষ একর জমি আছে মুসলমানদের দ্বারা দান করা, যা ওয়াকফ সম্পত্তি নামেই পরিচিত। জেপিসির মিটিংয়ে তৃণমূল সাংসদ এই বিলের তীব্র বিরোধিতা করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি। তিনি তীব্র বিরোধিতা করেন এই বিলের এবং এই মিটিংয়ে তিনি উত্তেজনায় নিজের হাত নিজেই কাচের বোতলে ভেঙে কেটে রক্তাক্ত করে ফেলেন। এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিলেন। অন্যদিকে কংগ্রেসের সাংসদ ইমরান মাসুদ, তিনি এই ওয়াকফ নিয়ে গঠিত জেপিসির সদস্য ছিলেন কল্যাণ ব্যানার্জির মতো করেই। তিনি মিটিংয়ের শেষে অভিযোগ করলেন, চাঞ্চল্যকর অভিযোগ, যে চেয়ারপারসন জগদম্বিকা পাল বিরোধী দলের কারুর কোনো কথাই শুনতে চাননি, একতরফাভাবে বিজেপির হয়েই ওকালতি করে গিয়েছেন। মুসলমানদের নিজস্ব দানের সম্পত্তি হাতিয়ে নিতে এতটাই মরিয়া হয়ে উঠেছে সরকার। কিভাবে এই সম্পত্তি হাতাতে চায় মোদী সরকার, আসুন সেটা এবার ভালো করে বুঝে নিই। মোদী সরকার এই ওয়াকফ বিলের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়নি এমন সমস্ত সম্পত্তি ওয়াকফ বোর্ডের হাত থেকে কেড়ে নিয়ে সেই সব সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের হাতে দিয়ে দিতে চায়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরাই ঠিক করে দেবেন নন রেজিস্টার্ড সম্পত্তি আদৌ ওয়াকফ বোর্ডের হাতে থাকবে নাকি সরকারের হাতে চলে যাবে। এতদিন এই সিদ্ধান্ত নিত ওয়াকফ ট্রাইব্যুনাল, এখন সিদ্ধান্ত নেবেন এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা। এখন ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যাবে। শুধু তাই না, মুসলমানদের ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখতে চাইছে সরকার। ভাবুন, তাহলে তো একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসবে। সারা ভারতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক মন্দির, তাদের বিশাল সম্পত্তি, এইসব কমিটিতেই, মন্দির কমিটিতেই বা কেন মুসলমানদের যুক্ত করা হবে না? এই বিষয়ে অবশ্য মুখ খোলেননি বিজেপির পক্ষে কেউই। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এতদিন পর্যন্ত ভারতে যেখানে যত মসজিদ আছে তা মুসলমানদের সম্পত্তির ওপরেই গড়ে উঠেছে বলে আমরা জানতাম। কারণ সাধারণত মুসলিমদের সম্পত্তির ওপরই মসজিদ গড়ে উঠবে, হিন্দুদের সম্পত্তির উপরেই মন্দির গড়ে উঠবে, এটাই তো স্বাভাবিক। এখন ভারতের অজস্র মসজিদের জন্য দানপত্র দেখাতে হবে মসজিদ কর্তৃপক্ষকে। অর্থাৎ মন্দিরের জমি তা দানপত্র করে রাখা হয়েছে কিনা সেটা জরুরি না, কিন্তু মসজিদের জমি দানপত্র করে কেউ গিয়েছেন কিনা সেটা দেখাতে হবে। আর তা না হলে মসজিদকে মুসলমানদের সম্পত্তি বলে বিবেচিতই হবে না। 100 বা 150 বছর আগে বা তারও আগে তৈরি হওয়া মসজিদের জন্য কে কোথায় দানপত্র করে রেখে গিয়েছেন তা দেখাতে না পারলে সেই মসজিদ আর মুসলমানদের নয় বলেই গণ্য করা হবে। ভাবুন, এত বড় একখানা চাঞ্চল্যকর বিল, সেই বিল নিয়ে আপনি কোনো ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন মিডিয়ায় কোনো রকম আলোচনা শুনেছেন? এরা তো হিন্দু মুসলমান নিয়ে সারাদিন আলোচনা করে। এই বিষয়টা নিয়ে শুনেছেন? এই বিষয়গুলো উত্থাপন হয়েছে? আমরা এনকে ডিজিটালে আজকে এই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি।
যে কিভাবে মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা তৃতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে বিজেপি সরকার, সেটা কিন্তু আজকে পরতে পরতে আমরা উল্লেখ করছি। সব মিলিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের হাতে একটা অপরিসীম ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে ওয়াকফ বোর্ডের সম্পত্তির ব্যাপারে। তারা ফয়সলা করবেন। আজকের দিনে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কাদের অঙ্গুলি হেলনে চলেন সেটা নিশ্চয়ই আর নতুন করে আপনাদের বলে দিতে হবে না, আপনারা জানেন সবই। মুসলিমদের সম্পত্তি হাতিয়ে নিতে এই ওয়াকফ বিলকে হাতিয়ার করতে উদ্যত হয়েছে মোদী সরকার। সারা দেশে হিন্দু মুসলমান নির্বিশেষে এই বিলের কিন্তু তীব্র বিরোধিতা হচ্ছে। তা সত্ত্বেও নামকে ওয়াস্তে একটা জেপিসি গঠন করে সেই জেপিসি থেকে বিরোধীদের বহিষ্কার করে যেন তেন প্রকারেণ মুসলমানদের বিশাল জমি জমা কেড়ে নিতে চাইছে সরকার। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে বর্তমানে ওয়াকফ বোর্ডের হাতে থাকা 90% জমি কিন্তু আনরেজিস্টার্ড। এখন যে বিল সরকার এনেছে তার ফলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটেরা এই 90% জমি যখন তখন মুসলিমদের হাত থেকে কেড়ে নিয়ে যাকে খুশি দিয়ে দিতে পারবে। ভেবে দেখুন ব্যাপারটা। ডিএমকে দলের তরফে অবশ্য জানানো হয়েছে এই বিল যদি সরকার আইনে রূপান্তরিত করেও ফেলে বা করবার চেষ্টা করে তাহলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। আগামী 29শে জানুয়ারি আবার একটা বৈঠক আছে। তারপর লোকসভা অধ্যক্ষের কাছে এই জেপিসি রিপোর্ট আগামী 31শে জানুয়ারি তুলে দেওয়া হবে, এরকমই কথা আছে। তারপর এই বিল পেশ হবে। আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন, মাথায় রাখবেন। নরেন্দ্র মোদী ওই দিনই বেছে নিয়েছেন কুম্ভ মেলায় তার স্নানের জন্য। সারা দিন গদি মিডিয়া তা প্রচার করে দিল্লি জুড়ে একটা হিন্দুত্বের বাতাবরণ তৈরির চেষ্টা তো করবেই। তার আগে এই বিল সংসদে পেশ হলে তা নিয়ে আলোচনাও শুরু হবে, বক্তব্য পাল্টা বক্তব্য হবে। বিল লোকসভায় পাশ হোক বা না হোক, লোকসভায় এই নিয়ে যে আবহাওয়া তৈরি হবে তা গদি মিডিয়ার টকশো এর মাধ্যমে সারা হিন্দুদেরকে বোঝানোর চেষ্টা করবে যে মুসলমানদের কেমন টাইট দিতে চায় বিজেপি, আর বিরোধীরা সব হিন্দু বিরোধী বলে এইসব বিলের বিরোধিতা করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে দিল্লির গদি পেতে আবার হিন্দু মুসলমান বিভাজনের খেলায় মেতে উঠতে চাইছে বিজেপি, ভারতের প্রায় সব কটা টিভি চ্যানেলকে হাতিয়ার করে। এতে আম আদমি পার্টি কতটা চাপে পড়বে তা বোঝা যাবে দিল্লি বিধানসভা নির্বাচনের যেদিন ফল প্রকাশ হবে সেই দিনই। কিন্তু বর্তমান সরকারের দুই নির্ভরযোগ্য ক্রাচ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যথেষ্টই চাপে পড়ে গিয়েছেন এই বিলের জন্য। মুসলমানেরা ইতিমধ্যেই বলে দিয়েছেন সংসদে এই বিলকে যারা সমর্থন করবেন তারা মুসলমান বিরোধী। চিরাগ পাসওয়ান, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারের দল এতেই পড়ে গিয়েছে মহা ফাঁপড়ে। কারণ এই তিনটে দলের কাছেই মুসলমানদের ভোট অত্যন্ত জরুরি রাজনীতিতে টিকে থাকার জন্য। বিহারের নির্বাচন তো প্রায় এসেই গিয়েছে। নীতিশ কুমারের ক্ষমতায় থাকতে হলে এই বিলের বিরোধিতা করা ছাড়া উপায় নেই। চন্দ্রবাবু নাইডুর মন্ত্রিসভার এক সদস্য ইতিমধ্যে হুমকিও দিয়ে রেখেছেন এই বিলের ব্যাপারে। অন্যদিকে শোনা যাচ্ছে উদ্ধব ঠাকরের শিবসেনা যে আছে সেই শিবসেনার 5 জন সাংসদের কোনো হদিশই নাকি মিলছে না, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে কি বিজেপি নীতিশ আর নাইডুর ভরসা ছেড়ে তলায় তলায় ঘোড়া কেনা বেচা শুরু করে দিয়েছে? নীতিশ কুমারের প্রতিদিন বয়ান আসে, আজ তিনি এনডিএ ছাড়বেন, কাল সরকার ফেলে দেবেন, এইসব টাইপের। আপনারা ইউটিউব খুললেই দেখতে পান। কিন্তু নীতিশ কুমার কিছুতেই এনডিএ ছাড়তে পারবেন না। তিনি ছাড়লেই তার দলের সাংসদেরা বিক্রি হয়ে যাবেন বিজেপির কাছে। কারণ নীতিশ কুমারের সাংসদেরা যতটা নীতিশ কুমারের কাছের লোক তার থেকে অনেক বেশি কাছের লোক অমিত সাহেব। পল্টুরাম নীতিশ না থাকবেন ঘরকা, না থাকবেন ঘাটকা। নীতিশ তার মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে একটা সেকুলার মুখ করে বিজেপির সাথে সম্পর্ক ত্যাগের হুমকি দিয়ে যাবেন। কিন্তু বিহার বিধানসভা নির্বাচনের আগে কিছুই তিনি করবেন না। চন্দ্রবাবু নাইডু নিজের রাজ্যে মুয়াজ্জেমদের ভাতা দেন, মসজিদগুলো ভালো করে সংস্কার করেছেন তিনি। তার হাতে রয়েছে 16 জন সাংসদ। তাদের মধ্যে 2-1 জন মন্ত্রিত্ব পাওয়ার লোভে বিজেপিতে গেলেও মানে বড় অংশের সাংসদেরা তাদের নিজেদের বিপুল মুসলমান ভোট ধরে রাখতে এই বিলের বিরোধিতা করতে তারা বাধ্য হবেন। শিবসেনা উদ্ধব ঠাকরে যে আছে তার 5 জন সাংসদের মতন আর কারা কারা নিরুদ্দেশ তার খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি না। কিন্তু এই বিল পাশ করিয়ে মুসলমানদের সম্পত্তি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।
এখন প্রশ্ন হচ্ছে, এই ডামাডোলের মধ্যে এই বিল কি আদৌ পাশ হবে লোকসভায়? আর যদি পাশ হয়েও যায়, কোন কোন দলের মুসলমান ভোটের আর প্রয়োজন নেই তা কিন্তু স্পষ্ট হয়ে যাবে এবারই। উল্টে ডিএমকে এই বিল পাশ হয়ে গেলেও তারা সুপ্রিম কোর্টে যাবে বলে হুমকি দিয়ে রেখেছে। তার সাথে যদি তামাম বিরোধী দলগুলো মুসলিমদের স্বার্থ রক্ষায় সুপ্রিম কোর্টে যায়, তাহলে স্বাভাবিকভাবেই এই রায় 2-1 দিনের মধ্যে বের হবে না, লম্বা চলবে এই মামলা, ফলে ঝুলেই থাকবে এই বিলের ভবিষ্যৎ। তবে যেই ঘটনাই ঘটুক না কেন, এই বিল পাশ হয়ে গেলে সুপ্রিম কোর্টে গেলেও কিন্তু আখেরে লাভ হবে বিজেপিরই। তারা হিন্দুদের বোঝাতে পারবে বিজেপি চেয়েছিল মুসলমানদের টাইট দিতে, কিন্তু আইনি জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। আগামী লোকসভা অধিবেশন এই বিল নিয়ে যে উত্তাল হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন, নমস্কার।